আজ 27 মে বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অবস্থানকে সমর্থন হুমায়ুন কবিরের। শুভেন্দুকে নিয়ে দেবের মন্তব্য। মেদিনীপুর নিয়েই গর্ব প্রকাশ সাংসদের। 3000 টাকার দালাল ও 2000 টাকার আধার কার্ড, বারুইপুরে বাংলাদেশি গ্রেপ্তার। জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য। অন্নপূর্ণা ভান্ডার চালুর প্রক্রিয়া শুরু। মা ক্যান্টিনে মিলবে মাছ ভাত। আপনি আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, জাহাঙ্গীরকে সাফ নির্দেশ হাইকোর্টের। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং বেআইনিভাবে দেশে প্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করলেন হুমায়ুন কবির। সম্প্রতি এক বক্তব্যে তিনি মুখ্যমন্ত্রীর অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, যারা বেঙ্গল সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে দেশে ঢুকছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। হুমায়ুন কবির জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন বলেও মন্তব্য করেন। তার মতে দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কঠোর অবস্থান অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি তিনি বলেন, সীমান্ত পেরিয়ে যারা বেআইনিভাবে প্রবেশ করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের বিষয়টি প্রশাসন ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেই বিবেচিত হয়ে আসছে। পশ্চিমবঙ্গের একাধিক সীমান্ত জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও মাঝে মধ্যেই অবৈধ অনুপ্রবেশের অভিযোগ সামনে আসে। সেই পরিস্থিতিতে হুমায়ুন কবিরের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। হুমায়ুন কবির স্পষ্ট করে বলেন, তিনি কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশকে সমর্থন করেন না। তার বক্তব্য, আইন সবার জন্য সমান এবং যারা নিয়ম ভেঙে দেশে প্রবেশ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই স্বাভাবিক। একই সঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং সেই লক্ষ্যে প্রয়োজন কঠোর প্রশাসনিক পদক্ষেপ। তবে তার এই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে এটি বাস্তবসম্মত ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতি সমর্থন সূচক বক্তব্য। অন্যদিকে কেউ কেউ মনে করছেন এই ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং সীমান্তবর্তী এলাকার জনজীবনে এর প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধে দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে। সীমান্ত রক্ষী বাহিনী এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে নজরদারি চালাচ্ছে যাতে অবৈধ অনুপ্রবেশ রোখা যায়। প্রযুক্তি নির্ভর নজরদারি, অতিরিক্ত চেকপোস্ট এবং টহলদারি বাড়ানোর মতো একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। শুভেন্দুকে নিয়ে দেবের মন্তব্য। মেদিনীপুর নিয়েই গর্ব প্রকাশ করলেন সাংসদ। দেব তৃণমূল নেতা হলেও বরাবরই ব্যতিক্রমী অবস্থানের জন্য পরিচিত। তৃণমূল ক্ষমতায় থাকাকালীনও বিজেপি ঘনিষ্ঠ তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি এবং ব্যান সংস্কৃতির বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রশ্ন করা হলে দেব মেদিনীপুরের প্রসঙ্গ তুলে বলেন, ভালো তো, মেদিনীপুর সব সময় এগিয়ে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের পরে দেব জানিয়েছিলেন তিনি আর খুব বেশি রাজনীতিতে জড়াতে চান না, বরং অভিনয়ে মন দিতে চান। দলের পরাজয় তাকে কষ্ট দিলেও রাজ্যের এই বদলকে তিনি স্বাগত জানান। বিশেষ করে ইন্ডাস্ট্রির ব্যান সংস্কৃতি বন্ধ হওয়া এবং কাজের পরিবেশ উন্নত হওয়ার আশা প্রকাশ করেন তিনি। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তৃণমূল কংগ্রেসে করা ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে। পাশাপাশি তিনি জানান, ইন্ডাস্ট্রির ভালো চাইবেন যারা, তাদের পাশে তিনি সব সময় থাকবেন। 3000 টাকার দালাল ও 2000 টাকার আধার কার্ড, বারুইপুরে বাংলাদেশি গ্রেপ্তার। জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে লকিন তাঁতি নামে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মাত্র 3000 টাকার বিনিময়ে নদী পথে সীমান্ত পেরিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে কলকাতায় পরিচারিকার কাজ শুরু করেন। গত 6 মাস ধরে মল্লিকপুরের হরিপুর এলাকার বেনিয়াডাঙ্গায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করে বারুইপুর থানা। পুলিশের জেরায় ওই ধৃত মহিলা জানান, তিনি বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। ভারতে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে মাত্র 2000 টাকার বিনিময়ে একটি জাল আধার কার্ডও তৈরি করার। তার দাবি, এই জাল নথি তৈরিকারী ব্যক্তিও বাংলাদেশি এবং এপার বাংলায় অবৈধভাবে বসবাস করছে। তল্লাশিতে উদ্ধার হওয়া আধার কার্ডটি পরীক্ষা করে জাল বলে নিশ্চিত হয় পুলিশ। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে প্রবেশ এবং জাল নথি তৈরির অভিযোগে তার বিরুদ্ধে ফরেনার অ্যাক্টের 14B ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
জনবিন্যাস বদল খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন, ঘোষণা অমিত শাহের। অস্বাভাবিক জনবিন্যাস বদল খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠনের ঘোষণা করেছেন অমিত শাহ। বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করে আটক কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার আবহেই এই সিদ্ধান্ত সামনে এসেছে। শাহের বক্তব্য, বেআইনি অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে, যা জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, সামাজিক ভারসাম্য এবং জনজাতি সমাজের সুরক্ষার জন্য বিপজ্জনক। মঙ্গলবার এক্স মাধ্যমে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত স্বাধীনতা দিবসে এই কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন। কমিটির চেয়ারম্যান হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাউলেকার। এছাড়া কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস বালাজি শ্রীবাস্তব এবং অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ডক্টর শমিকা রবি। শাহ জানান, এই কমিটি গোটা দেশে বেআইনি অভিবাসন ও ধর্মীয় সামাজিক গোষ্ঠীগুলির মধ্যে জনসংখ্যার অস্বাভাবিক পরিবর্তন বিশ্লেষণ করবে এবং সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়ের মধ্যে রূপরেখা দেবে। এদিকে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার চালুর প্রক্রিয়া শুরু, মা ক্যান্টিনে মিলবে মাছ ভাত। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে উত্তরণের প্রশাসনিক প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজ থেকে সরাসরিভাবে শুরু হবে নতুন প্রকল্পের কার্যক্রম এবং প্রকাশ করা হবে আবেদনপত্র। মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডার এবং স্বাস্থ্যসাথীকে কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পে রূপান্তরের আইনি ও প্রশাসনিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সুবিধা পেতে উপভোক্তাদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। একই সঙ্গে মা ক্যান্টিন নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এখন থেকে সপ্তাহে অন্তত 2 দিন 5 টাকায় ডাল ভাত সবজির পাশাপাশি মাছ ভাতও দেওয়া হবে। মেনুর মান বাড়লেও খাবারের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, বুধবার নবান্নে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র প্রকাশ করা হবে এবং সাধারণ মানুষের জন্য বিস্তারিত গাইডলাইন জানানো হবে। আপনি আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, জাহাঙ্গীরকে সাফ নির্দেশ হাইকোর্টে। ফলতা বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এবার বড় আইনি চাপে পড়লেন। তার জন্য আগে দেওয়া অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ আর বাড়াতে রাজি হলো না কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী সেনের অবকাশকালীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে নতুন করে কোনো রক্ষা কবচ দেওয়া হবে না। আদালতের পর্যবেক্ষণ ঠিক হোক বা ভুল, পুলিশে অভিযোগ দায়ের হয়েছে মানে তদন্তে সহযোগিতা করতে হবে। আপনি আত্মসমর্পণ করুন। বিচারপতি আরও বলেন, চাইলে পুলিশের রিপোর্ট জমা পড়ার আগে মামলাকারী মামলা তুলে নিতে পারেন। যদিও জাহাঙ্গীরের আইনজীবী কিশোর দত্ত আরও সময় চাইলেও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। জানা গিয়েছে, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। আগাম গ্রেপ্তার এড়াতে তিনি একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে মঙ্গলবার বিভিন্ন মামলায় রক্ষা কবচের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এখন আর কোনো মামলাতেই আইনি সুরক্ষা রইল না তার। ভোটের আগে নিজেকে পুষ্পা বলে পরিচয় দেওয়া জাহাঙ্গীর পুনর্নির্বাচনের আগে প্রার্থীপদ থেকেও সরে দাঁড়ানোর কথা বলেছিলেন। শিয়ালদা হাওড়ায় চলল বুলডোজার, আন্তর্জাতিক হকার দিবসে ক্ষোভ প্রকাশ মমতার। আন্তর্জাতিক হকার দিবসের দিন শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি রেল কর্তৃপক্ষ বেআইনি জবরদখল সরাতে বুলডোজার চালিয়ে একাধিক দোকান ও ঝুপড়ি উচ্ছেদ করে। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে এক স্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার হকারদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং বহু পরিবারকে পথে বসিয়ে দিচ্ছে। নিজের পোস্টে তিনি লেখেন, আমি ক্রুদ্ধ এবং মর্মাহত। পাশাপাশি তিনি জানান, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাই স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড এবং তাদের পাশে তিনি সবসময় থাকবেন। অন্যদিকে রেল সূত্রের দাবি, যাত্রী সুরক্ষা ও স্টেশনের সৌন্দর্যায়নের স্বার্থেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে আচমকা অভিযানের ফলে বহু প্রান্তিক ব্যবসায়ী রুজি হারিয়ে সমস্যায় পড়েছেন। একই সঙ্গে হকারদের আইনি অধিকার, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং টাউন ভেন্ডিং কমিটির ভূমিকাও নতুন করে আলোচনায় উঠে এসেছে। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পথে শুভেন্দু সরকার, দিল্লির সবুজ সংকেতের পর জোর প্রস্তুতি। বাংলায় 208 আসন পেয়ে বিজেপি সরকার গঠনের পর গত 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথম দফায় তার সঙ্গে 5 জন মন্ত্রী শপথ নেন। এরপর দীর্ঘদিন মন্ত্রিসভার বাকি পদ খালি থাকায় রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে দিল্লির সবুজ সংকেত মেলার পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় তাপস রায়, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ এবং শারদত্ত মুখোপাধ্যায়ের মতো একাধিক পরিচিত মুখ জায়গা পেতে পারেন। মন্ত্রিসভা গঠনে আঞ্চলিক প্রতিনিধিত্ব, যোগ্যতা ও জাতিগত ভারসাম্যকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। প্রথম 2 সপ্তাহে শুভেন্দু সরকার অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত এবং সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগের মতো বিষয়ে জোর দেয়। পাশাপাশি দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলায় কড়া বার্তাও দেওয়া হয়। বিজেপির দাবি, 208 জন বিধায়কের মধ্যে যোগ্য ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন মুখ বেছে নেওয়াই ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। প্রশান্ত বর্মনকে নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ দিলীপ। নিজেরা পাল্টে যান, নইলে মানুষই পাল্টে দেবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের।
প্রশান্ত বর্মন গ্রেপ্তারি ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী মামলায় অভিযুক্ত এবং রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন প্রায় 7 মাস পর নিউ টাউনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মারার ঘটনায় ধরা পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে দিলীপ অভিযোগ করেন, পুলিশ অনেক ক্ষেত্রেই অপরাধীদের ধরতে ব্যর্থ হচ্ছে এবং নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে কাজ করছে। দিলীপ বলেন, পুলিশের অভ্যাস না পাল্টালে পাবলিক পাল্টে দেবে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশের একাংশ মিথ্যে কথা বলা, অপরাধীদের সঙ্গে যোগসাজশ রাখা এবং রাজনৈতিক প্রভাবের মধ্যে কাজ করার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছে। তিনি আরো বলেন, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং পুলিশ সতর্ক না হলে গণরোষের মুখে পড়তে হতে পারে। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও পুলিশের বিরুদ্ধে তার অবস্থান বদলায়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি তিনি ওসি, আইসি এবং বিডিওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন। স্পিকারের ঘরে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন। বাড়ছে জল্পনা, তৃণমূলের 2 বেসুরো বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা মঙ্গলবার বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর ঘরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ভোটের ফল ঘোষণার পর দলীয় বৈঠকে নেতৃত্বের সমালোচনা করেছিলেন এই 2 বিধায়ক। তারপর থেকেই তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। স্পিকারের ঘর থেকে বেরিয়ে ঋতব্রত জানান, তারা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতেই গিয়েছিলেন এবং গঠনমূলক বিরোধিতা করবেন। সন্দীপনও দাবি করেন, ঘটনাচক্রেই সেই সময় সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই সাক্ষাৎ নতুন জল্পনার জন্ম দিল। ঋতব্রত জানান, দিল্লিতেও শুভেন্দুর সঙ্গে তার দেখা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী বিরোধী বিধায়কদের প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিরোধীকে বলতে দাও, এটাই সরকারের নীতি হওয়া উচিত। তার এই মন্তব্যকে অনেকেই তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে পরোক্ষ বার্তা বলে মনে করছেন। কাকলির পর তবে কি সুখেন্দু? রোমান সাম্রাজ্যের উদাহরণ টেনে পোস্ট, ভাঙন বাড়ছে ঘাসফুল শিবিরে। তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনার মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সামাজিক মাধ্যমে রোমান সাম্রাজ্যের পতনের উদাহরণ টেনে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছে। এর আগে কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। সুখেন্দু শেখর রায়ের দাবি, 2011 সালে মানুষ যেমন সিপিএমকে সরাতে ভোট দিয়েছিল, তেমনই 2026 সালে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে বিজেপিকে বেছে নিয়েছে। তার মতে, আরজিকর হাসপাতালে ঘটনার পর মানুষের ক্ষোভ স্পষ্ট হয়েছিল, কিন্তু দল সেই বার্তা বুঝতে ব্যর্থ হয়। তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি তৃণমূলকে গ্রাস করেছিল এবং সাধারণ মানুষ বিকল্প খুঁজতে শুরু করে। লোকসভায় 29টি আসন পাওয়ার মাত্র 2 বছরের মধ্যে এমন ভরাডুবি কেন হলো তা নিয়ে দলীয় শুদ্ধিকরণের দাবিও তুলেছেন তিনি। 33 বছর পর নিজের গ্রামে ফিরলেন বিজেপি কর্মী বিমল চন্দ্র বোরা। বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র বোরা 1993 সালে বাম আমলে বিজেপি প্রার্থী হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর পর ঘরছাড়া হয়েছিলেন বলে অভিযোগ। সেই সময় পশ্চিমবঙ্গে বিজেপি সংগঠন দুর্বল থাকলেও তিনি পদ্মপতিকে নির্বাচন করেছিলেন। ভোটের পর শাসক দলের সন্ত্রাসের মুখে গ্রাম ছেড়ে হুগলির আরামবাগে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। সেখানে কাজ করেন, সংসার গড়েন, কিন্তু নিজের গ্রামে আর ফেরার সাহস পাননি। 2011 সালে রাজ্যে পালা বদলের পরেও পরিস্থিতির ভয়ে তিনি গ্রামেই ফেরেননি। অবশেষে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারার উদ্যোগ নিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনেন। সোমবার সন্ধ্যায় 33 বছর পর পৈতৃক ভিটেতে ফেরেন বিমল। বিধায়ক নির্মল কুমার ধারা বলেন, যখন আমাদের কিছুই ছিল না তখন এরাই দলের সম্পদ ছিলেন। নিজের বাড়িতে ফিরে আবেগে আপ্লুত বিমল জানান, নিজের মাটি ছেড়ে কে বাইরে থাকতে চায়, পরিস্থিতি বাধ্য করেছিল। নিশীথ প্রামাণিকের বৈঠকে হাজির 11 তৃণমূল বিধায়ক। জোর জল্পনা রাজনৈতিক মহলে। শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হলেন 11 জন তৃণমূল বিধায়ক। মূলত বর্ষার আগে বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে এই বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন মালতীপুরের আব্দুর রহিম বক্সি, মোথাবাড়ির নজরুল ইসলাম, হরিশ্চন্দ্রপুরের মতিবুর রহমান এবং বিপ্লব মিত্র সহ একাধিক তৃণমূল বিধায়ক। তবে চাকুলিয়ার মিনহাজুল আরফিন আজাদ ও সিতাইয়ের সঙ্গীতা বাসনিয়া অনুপস্থিত ছিলেন। রাজ্যে পালা বদলের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে সকল বিধায়কদের নিয়ে প্রশাসনিক সমন্বয়ের লক্ষ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অতীতে বিরোধী বিধায়কদের প্রশাসনিক বৈঠকে না ডাকার সংস্কৃতির পরিবর্তন ঘটেছে বলে রাজনৈতিক মহলের মত। বৈঠকে শুধু বন্যাপ্রবণ এলাকার বিধায়কই নয়, যেসব এলাকায় বন্যার আশঙ্কা নেই সেখানকার প্রতিনিধিরাও যোগ দেন। এর মাধ্যমে রাজ্য সরকার যেমন বিরোধীদের সঙ্গে সমন্বয়ের বার্তা দিল, তেমনই তৃণমূল বিধায়কেরাও বুঝিয়ে দিলেন যে এলাকার উন্নয়ন ও সমস্যার সমাধানে দলগত বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করতে তারা প্রস্তুত। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।